লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের বিশাল পাঠকক্ষে প্রতিদিন একটি চেনা দৃশ্য দেখা যেত। একজন মানুষ সকাল হলেই সেখানে এসে বসতেন, বই খুলতেন, নোট নিতেন এবং ঘন্টার পর ঘন্টা পড়াশোনায় ডুবে থাকতেন। তার চুল এলোমেলো, দাড়ি বড়, পোশাক সাধারণ। দিনের শেষে বাড়ি ফিরতেন ক্লান্ত শরীরে, কিন্তু মাথার ভেতরে ঘুরত হাজারো চিন্তা। এই মানুষটি ছিলেন কার্ল মার্কস, যার লেখা ও চিন্তা পরবর্তী ১৫০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর রাজনীতি ও সমাজকে নাড়িয়ে দিয়েছে। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কার্ল মার্কসের জন্ম ১৮১৮ সালের ৫ মে জার্মানির ট্রিয়ার শহরে। বাবার নাম হাইনরিক মার্কস এবং মায়ের নাম হেনরিয়েতা প্রেসবুর্গার। তাদের পরিবার ছিল ইহুদি বংশোদ্ভূত, তবে বাবা পেশাগত কারণে পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। বাবা হাইনরিক ছিলেন একজন আইনজীবী এবং মোটামুটি আধুনিক মনের মানুষ। তিনি তার সন্তানদের ভালো শিক্ষার ব্যবস্থা করেছিলেন। পরিবারে মোট ৯টি সন্তান জন্ম নিয়েছিল, যাদের মধ্যে কার্ল ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই কার্ল মেধাবী ছিলেন, পড়াশোনায় আগ্রহ ছিল প্রচুর। স্থানীয় স্কুলে পড়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রথমে বোন বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে শুরু করেন, কিন্তু সেখানে মন টেকে না। পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানে আইনের পাশাপাশি দর্শন ও ইতিহাসে প্রচণ্ড আগ্রহ জন্মায় তার। হেগেলের দর্শন তখন বার্লিনের বুদ্ধিজীবী মহলে ব্যাপক প্রভাব ফেলেছিল। মার্কস ও হেগেলের চিন্তাধারার সংস্পর্শে আসেন এবং তার ধারণাগুলো গভীরভাবে পর্যালোচনা করতে থাকেন। বন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কার্ল মার্কসের সাথে পরিচয় হয় জেনি ফন ওয়েস্টফালেনের। জেনি ছিলেন একটি উচ্চবর্গীয় পরিবারের মেয়ে, সুশিক্ষিত এবং বুদ্ধিমতী। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তবে দুই পরিবারের সামাজিক অবস্থান ভিন্ন হওয়ায় এই সম্পর্ক সহজ ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর ১৮৪৩ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জেনি সারা জীবন মার্কসের পাশে ছিলেন, সুখে ও দুঃখে, দারিদ্র্যে ও সংগ্রামে। জেনার বিশ্ববিদ্যালয় থেকে ১৮৪১ সালে মার্কস তার ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ও এপিকিউরাসের প্রকৃতি দর্শনের মধ্যে পার্থক্য। এই গবেষণা থেকেই বোঝা যায় তিনি শুধু বর্তমান নয়, প্রাচীনকালের চিন্তাজগৎকেও গভীরভাবে বিশ্লেষণ করতে আগ্রহী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্বপ্ন তার পূরণ হয়নি। সরকারের সাথে মতবিরোধের কারণে একাডেমিক জগতে প্রবেশের পথ তার জন্য বন্ধ হয়ে যায়। এরপর মার্কস সাংবাদিকতায় মনোযোগ দেন। ১৮৪২ সালে কোলনের একটি প্রগতিশীল পত্রিকায় লেখালেখি শুরু করেন এবং শীঘ্রই সেই পত্রিকার সম্পাদক হন। তার লেখায় সমাজের অবিচার ও শ্রমজীবী মানুষের কষ্টের কথা উঠে আসত। সরকার এই লেখাগুলোকে বিপজ্জনক মনে করত এবং এক পর্যায়ে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। মার্কস বাধ্য হন জার্মানি ছেড়ে যেতে। তিনি প্রথমে প্যারিস যান, পরে ব্রাসেলস এবং অবশেষে স্থায়ীভাবে লন্ডনে বসবাস শুরু করেন। প্যারিসে থাকার সময় মার্কসের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেখানে তার সাথে দেখা হয় ফ্রিডরিখ এঙ্গেলসের। এঙ্গেলস ছিলেন একজন জার্মান শিল্পপতির ছেলে, কিন্তু তার চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যানচেস্টারের কারখানায় শ্রমিকদের দুর্দশা সরাসরি দেখেছিলেন তিনি। মার্কসের সাথে আলোচনায় দুজন বুঝতে পারলেন তাদের চিন্তা একই পথে চলছে। এই সাক্ষাৎ থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত বন্ধুত্ব ও সহযোগিতা। অ্যাঙ্গেলস শুধু মার্কসের বুদ্ধিবৃত্তিক সঙ্গী ছিলেন না, বরং সারা জীবন আর্থিকভাবেও তাকে সহায়তা করেছেন। মার্কস বিশ্বাস করতেন যে সমাজের ইতিহাস আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস। একদিকে যারা উৎপাদনের উপকরণের মালিক, অন্যদিকে যারা নিজেদের শ্রম বিক্রি করে জীবিকা চালায়। এই দুই শ্রেণীর মধ্যে সবসময় একটা বিরোধ চলছে। পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা তাদের শ্রমের সঠিক মূল্য পান না, মালিকরা সেই উদ্বৃত্ত মূল্য নিজেদের পকেটে ভরে নেয়। এই শোষণের কাঠামো ভাঙতে হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে নিতে হবে। এই ধারণাগুলোই মার্ক্সবাদের মূল ভিত্তি। ১৮৪৭ সালে মার্কস ও অ্যাঙ্গেলস কমিউনিস্ট লীগের সাথে যুক্ত হন। এই সংগঠনের অনুরোধে তারা একটি দলিল তৈরি করেন, যা পরের বছর প্রকাশিত হয়। এই দলিলটি কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে। মাত্র কয়েক পৃষ্ঠার এই রচনায় মার্কস ও এঙ্গেলস বলেন যে সমস্ত মানব ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। তারা পৃথিবীর শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দলিলটি শেষ হয় বিখ্যাত এই বাক্য দিয়ে, দুনিয়ার মজদুর এক হ।
এই ছোট্ট রচনাটি পরবর্তীকালে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে এবং একাধিক বিপ্লবের প্রেরণা হয়ে উঠেছে। লন্ডনে স্থায়ী হওয়ার পর মার্কস একদিকে লেখালেখি চালিয়ে যান, অন্যদিকে চরম দারিদ্র্যের সাথে লড়াই করেন। তার পরিবারের অবস্থা ছিল অত্যন্ত কষ্টকর। ঘরে খাবার থাকতো না, বাচ্চারা অসুস্থ হলে ডাক্তার ডাকার পয়সা থাকতো না। তার 6 সন্তানের মধ্যে 3 জন শৈশবেই মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার অভাবে। বাড়ি ভাড়া দিতে না পেরে একাধিকবার বাড়ি ছাড়তে হয়েছে তাকে। একসময় তার কাছে এতটাই অর্থকষ্ট ছিল যে শিশু সন্তানের কফিনের জন্য পয়সা জোগাড় করতে পারেননি। এই দুরবস্থার মধ্যেও মার্কস লেখা থামাননি। প্রতিদিন ব্রিটিশ মিউজিয়ামের পাঠককক্ষে গিয়ে বসতেন এবং পড়াশোনা ও লেখায় মগ্ন থাকতেন। অ্যাঙ্গেলস মাঝে মাঝে টাকা পাঠাতেন, কিন্তু তা দিয়ে বেশি দিন চলতো না। মার্কসের স্ত্রী জেনি এই কঠিন পরিস্থিতিতে অসাধারণ ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তিনি কখনো অভিযোগ করেননি, কখনো স্বামীকে ছেড়ে যাননি। পরিবারকে ধরে রাখার যাবতীয় দায়িত্ব তিনি একাই কাঁধে তুলে নিয়েছিলেন। মার্কস পরে স্বীকার করেছিলেন যে জেনির সহায়তা ও ভালোবাসা না থাকলে তার পক্ষে কোনো কাজই সম্ভব হতো না। এই দারিদ্র্য সংগ্রামের মাঝেই মার্কস তার সবচেয়ে বড় কাজটি সম্পন্ন করেন। বছরের পর বছর ধরে গবেষণা করে তিনি লেখেন দাস ক্যাপিটাল বা মূলধন। এই বইয়ে তিনি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মূল কাঠামো বিশ্লেষণ করেন। কিভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয়, কিভাবে শ্রমিকের শ্রম থেকে মুনাফা তৈরি হয়, কিভাবে পুঁজি বাড়তে থাকে এবং এই ব্যবস্থায় শ্রমিকরা কেন সবসময় বঞ্চিত থাকে। এসব প্রশ্নের গভীর বিশ্লেষণ রয়েছে এই বইয়ে। দাস ক্যাপিটালের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1878 সালে। বাকি খণ্ডগুলো মার্কসের মৃত্যুর পর অ্যাঙ্গেলস সম্পাদনা করে প্রকাশ করেন। মার্কস শুধু তাত্ত্বিক লেখালেখিতেই সীমাবদ্ধ ছিলেন না, বাস্তব শ্রমিক আন্দোলনের সাথেও তার গভীর যোগাযোগ ছিল। 1864 সালে লন্ডনে গঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক সংগঠন বা ফার্স্ট ইন্টারন্যাশনাল। মার্কস এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনকে একত্রিত করে একটি আন্তর্জাতিক শক্তি তৈরি করার স্বপ্ন দেখতেন তিনি। 1871 সালে প্যারিসে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে। শ্রমজীবী মানুষ সেখানে ক্ষমতা দখল করে গড়ে তোলে প্যারিস কমিউন। মাত্র কয়েক মাস স্থায়ী হলেও এই ঘটনা মার্কসকে গভীরভাবে আলোড়িত করে। তিনি এটিকে ইতিহাসের প্রথম প্রকৃত শ্রমিক সরকারের উদাহরণ হিসেবে দেখেছিলেন। যদিও এই কমিউন শেষ পর্যন্ত সামরিক শক্তির কাছে পরাজিত ছিল। জীবনের শেষ ভাগে মার্কসের স্বাস্থ্য ভেঙে পড়ে। দীর্ঘদিনের দারিদ্র্য, অনিয়মিত জীবনযাপন এবং অক্লান্ত কাজের চাপ তার শরীরকে দুর্বল করে দেয়। 1881 সালে তার প্রিয়তমা স্ত্রী জেনি মারা যান। এই আঘাত মার্কসের কাছে ছিল অসহনীয়। জেনির মৃত্যুর পর তিনি যেন আর উঠে দাঁড়াতে পারেননি। মাত্র 2 বছরের মাথায় 1883 সালের 14 মার্চ লন্ডনে নিজের বাড়িতে বসে থাকা অবস্থায় কার্ল মার্কস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে লন্ডনের হাইগেট সমাধিক্ষেত্রে জেনির পাশেই সমাহিত করা হয়। মার্কসের মৃত্যুর পর তার বিশ্বস্ত বন্ধু এঙ্গেলস সমাধির পাশে দাঁড়িয়ে বলেছিলেন, যেমন ডারউইন জীবজগতের বিকাশের নিয়ম আবিষ্কার করেছেন, তেমনি মার্কস মানব ইতিহাসের বিকাশের নিয়ম আবিষ্কার করেছেন। মার্কসের চিন্তা তার মৃত্যুর পরে আরও বেশি প্রভাব বিস্তার করেছে। বিংশ শতাব্দীতে রাশিয়া, চীন, কিউবা সহ বহু দেশে মার্কসের তত্ত্বের ভিত্তিতে বিপ্লব ঘটেছে এবং সরকার গঠিত হয়েছে। তার লেখা বিশ্বের প্রায় সব ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আজও পাঠ্য। সঠিক মনে করুক কেউ ভুল, তার চিন্তার প্রভাব থেকে আধুনিক সমাজবিজ্ঞান, অর্থনীতি বা রাজনীতি কোনোটাই মুক্ত নয়। কার্ল মার্কসের জীবন ছিল এক অদ্ভুত বৈচিত্র্যে ভরা। একদিকে চরম দারিদ্র্য, পরিবারের কষ্ট, সন্তানদের মৃত্যু আর নির্বাসনের যন্ত্রণা। অন্যদিকে জ্ঞানের প্রতি অদম্য আকর্ষণ, শ্রমজীবী মানুষের মুক্তির স্বপ্ন এবং অক্লান্ত পরিশ্রম। তিনি নিজে কখনো ক্ষমতায় যাননি, কোনো দেশ শাসন করেননি, কিন্তু তার কলম থেকে বেরিয়ে আসা ধারণাগুলো পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে। মার্কস বিশ্বাস করতেন, দার্শনিকরা এতদিন শুধু পৃথিবীকে ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল কাজ হলো পৃথিবীকে পরিবর্তন করা। এই মন্তব্যটি তার নিজের জীবনেরও পরিচয়। তিনি শুধু চিন্তা করেননি, সেই চিন্তাকে কাজে লাগানোর পথ খুঁজেছেন। ভুল বা শুদ্ধ যাই হোক, কার্ল মার্কস আধুনিক পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মনীষীদের একজন। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।